মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলে মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা ছটফট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তারা? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলা ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশেরটার জানা নেই। অহনা ব্যালকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের ওপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাটকাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই ও বদের হাতটি চারটাই আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে আছে। অগত্যা তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে চেয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমেই অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে, বনু প্লিজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ চলে যেও না। আই নিড ইউ ব্যাডলি, প্লিজ চান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামা কাপড় ঢুকিয়ে সেই লাগেজের ওপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধে 6টার ফ্লাইটেই বাংলাদেশে যাচ্ছে তারা। জামা কাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা, আবরার তাসনিন তো থেকে যেতে বলল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা, অথচ তুমি ভুলে গিয়েছো আবরার তাসনিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আদ্রিতা ভুলে গিয়েছে সত্যিই তার মনে নেই কিছু, মনে করার চেষ্টাও করেনি। শুধু এইটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাইস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকট। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে। টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাঁপা কাঁপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো, এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে, অধরে অধর মিলিত দুজনার। আবরারের হাতখানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়, তলপেট মোচড় দিয়ে উঠছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতের সেই ঘটনা অনুভব করছে বলে। আবরার তাসনিন বড়ই বেহায়া এবং উন্মাদ। হবে না সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা, সেই সব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝেই একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে। এটা দেখে একদিন কাটিয়ে দিব, কালকে ড্রেস ছাড়া হটপিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব। অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো। ওকে যান। আর যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরিয়ে দিব। মাইন্ড ইট। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসনিন কবে জানি আপনার বেপরোয়া রোম্যান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে।
তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে, আদ্রিতা, দ্রুত করো, বেরোবো আমরা। চমকায় আদ্রিতা। হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকানো আদুলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্ট্রাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপে খবর না জানতে পারে। আদ্রিতা ঠোঁট উল্টায়, মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনও আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে, নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করিয়ে দিল। তারপর বলো, ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়, মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুলই করলাম। কোনো ভুল করনি তুমি, তোমার ছেলে থাকলে কখনই আসতে পারতে না। তাই তো আমি প্ল্যান করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি। বলেই উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আরিফ কল করে আতিয়াকে। কেঁদে কেটে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছিলাম আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো, আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে, আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দুই হাত মেলে দিয়ে ডাকবে, বলবে, মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানো। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না আদ্রিতা, কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পায়, আবরার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না, কলিজা ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই। আদ্রিতার নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা, তাহলে এখানে আসতো কি করে? বড়ই কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে সকলের পেছনে। ওরা চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রম অবাকের শেষ পর্যায়ে পৌঁছেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে তো কষ্টই হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয়, বরং রাত 12টার ফ্লাইটেই তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুচকে বলে, বউ কেমন শব্দ? আহাত বলে, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়, চোখ রাঙিয়ে আমানের দিকে তাকিয়ে দেই আমান বলে, তো কি সিয়ামের মতো আমরাও মা ডাকবো? অবভিয়াসলি আদ্রিতা তোদের সবার মা। আমান, আহাত, ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে না বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ ইট, বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়।
এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বেই রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা। সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানে ভোর সকাল। এখনও সূর্যমামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাট্টি বচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের গোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো, মেনে নিতাম, তাই বলে মা। আমারও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন যেন বুকে আগুন জ্বলছে রে। সিয়াম খিলখিল করে হেসে উঠে গান ধরে উচ্চস্বরে, জলে আগুন বুকেতে, তে আগুন নিভায়া দে, টেড়া বেড়া লাগায়া দিমো, সব কিছু শেষ কইরা ফালাইয়া দিমো, মনেরই আগুন তুই নিভায়া, ওই রূপেরই ঝলকেতে গেছি হারায়া। বড়ই শ্রুতিমধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে। তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বড় বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু ডাকবো? ইভান বলে, হ্যাঁ, আমিও ভাবি ডাকবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু ঠাকিয়েই থাকতে ইচ্ছে করে। ভাবছি অদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব, আর ক্যাপশনে লিখবো, এইরকম একটা সুন্দরী মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তোরে ধূপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাত আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই, কয়েকদিন আগে তোর হাত ভাঙলো না? যে গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটি গেল। আমার চমকে ওঠে। ধূপা পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয় কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা অদ্রিতা, আমার মা, সে আমার আপন মা, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডেঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে, পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না? তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে। আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার, অতপর প্লেনে উঠেই নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার। ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবরার তাসনিন প্ল্যান ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলে। মুহূর্তে কোমর জড়িয়ে ধরে আদ্রিতার একটানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোম্যান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের স্যুটখানা চেপে ধরে বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ভ্রু কুঁচকে বলে, হু কেয়ার্স? আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে, ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা
কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড় দেওয়ার জায়গাটায় বেশ জ্বলছে, তবুও টু শব্দ করছে না। মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভিখানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা? চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগে বা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে, যারা ব্যাহেক্তা গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রঙা লাইট। আবরার গানটা একটু টেনেই মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। গানের তালে তালে আবরারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়, এবার জোর করে নয় বরং হাসকি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা বারবার এর হাতের ওপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবরার নিজের কোলের ওপর আদ্রিতাকে বসিয়ে দেয়। আবরার এবার আর এক পাশ করে নয় বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢোকাতে চায়, বাধা দেয় আদ্রিতা, বলে, সব সময় এসব কেন? আজকে গল্প করে চলুন। আবরার বিরক্ত হলো বোধ হয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোম্যান্স। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। টেকিংয়ের ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, কোনো পরী তো দূর একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না, হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কিরে ভাই, মেয়ে দেখেছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, শিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত পাশ থেকে ভরে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি সিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে, দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরি ডিজার্ভ করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পরি তাকাবে তোর পানে। রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম। আসলেই তো, তার পানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে সিয়াম, অসহায় স্বরে বলে ওঠে, ভাই, ভাবতেছি ক্রিম মাপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই, আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথে বিয়ে দিয়ে দেবো, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়ে। মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সে একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গড়লেও আবরারের করে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে ঢুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিনের বাহু ধরে জিজ্ঞেস করে। আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে। তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গাড়ে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস আর বাইরে সামান্য
গাছের সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকে উপড়ে ফেলিস? ভাই তুই সাইকো না, তুই হলি গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম। নিজে মারলে আদর, অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমি বিশ্ব সেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক, শিয়াম তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে পারে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে আবরার। অতপর মেজাজ একটু ঠান্ডা হলেই চোখ করে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়, গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি দাঁড়ানো। গাড়ির পাশেই দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সেই গাড়ি চালানো প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখি আবরার বলে, হে দাঁড়িয়ে আছো কেন, এসো। আদ্রিতা শুকনো ঢোক গিরে গুটিসুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে, আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে মেরিনা বে সেন্স অন্যতম। এটা সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মেরিনা বে সেন্স হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলোর মধ্যে অন্যতম। এসব চ্যাটজিপি থেকে জেনেছি আমি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়। সিট বেল্ট খুলে ফেলে, তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখপানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিড়ায় আঁখি পলক টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিস ফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজে থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আই ফাক ইডিয়েট। তারপর পকেট হাতে ফোন বের করে গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো, কুইক। বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হতে বলতে যাচ্ছিল। আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে একতরফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায়